ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি ভিডিও নিয়ে। তোমরা সকলেই অবগত রয়েছো, আমি উচ্চ মাধ্যমিকের যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারটি তোমাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করে দিচ্ছি। আমি আজকে পরবর্তী একটি পেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে দেখবে তোমাদের অনেক কাজে লাগবে। এবং তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে পেজটি কমপ্লিট করব সেটি হলো AC 337 অর্থাৎ 337। দেখো, প্রথম প্রশ্নটি ছিল প্যানজিয়া আসলে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। তাহলে দেখো, বি এর অপশানটি সঠিক হবে, কারণ তোমরা জানো প্যানজিয়াকে বলা হয় সমস্ত মহাদেশগুলোকে একত্রিত হয়ে প্যানজিয়া অবস্থান করত, আর প্যানজিয়াকে ঘিরে যে বিশাল জলভাগ ছিল তাকে বলা হয় প্যানথালাসা। এবারে দেখো, দুইয়ের দাগে ছিল বিবৃতিতে ওয়েগনারের মতে ইউরোপ, এশিয়া প্রধানত উত্তর দিকে এবং দুই আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে। এর কারণ দেখো, বলছে মহাদেশ সঞ্চালনের কারণ হচ্ছে জোয়ারি বল এবং অভিকর্ষজ বল। দেখো, এটা দুটোই কিন্তু ঠিক রয়েছে, এ আর বি দুটোই কিন্তু ঠিক রয়েছে। ওই জন্য উত্তর দেখো এরটা হবে, এ আর আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তোমরা একটু দেখে রাখবে যে এখানে দেওয়া আছে, দেখো উপদ্বীপীয় ভারত, ইউরোপ এবং এশিয়া মহাদেশ। এই যে তিনটে সঞ্চারিত হয়েছে, এই সঞ্চালনের জন্য প্রধানত কিন্তু দায়ী বৈষম্যমূলক অভিকর্ষজ বল। তাহলে কি বললাম, যে উপদ্বীপীয় ভারত, ইউরোপ এবং এশিয়া মহাদেশ উত্তর দিকে সঞ্চারিত হয়েছে, এর প্রধান কারণ হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। আর উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে যে সরে গিয়েছে তার কারণ হচ্ছে যে তোমার জোয়ারি বল। এইটা একটু কিন্তু দেখে রাখবে, তাই এর অপশানটি সঠিক হবে। তিনের দাগে রয়েছে কোন বিকল্পটি তেথিস সাগরের অবশিষ্টাংশ রূপে অবস্থান করছে? এটি হবে ভূমধ্যসাগর। তারপর দেখো, বাম দিক ডান দিক রয়েছে, প্রকৃত কাস্ট হবে চারেরটা, দুইয়ের দাগেরটা হবে তিনেরটা, নিভাল কাস্ট হবে একেরটা, আর ট্রপিক্যাল কাস্ট হবে রায়পুর। তাই অপশান ডি এরটা কিন্তু সঠিক। তারপর দেখো, ভৌম জলতলের ওপর প্রবেশ্য শিলার মধ্য দিয়ে প্রবাহিত জলকে বলে ভাদস জল। তারপরে দেখো, ছয়ের দাগে রয়েছে এই যে ছবিটা দেওয়া আছে, বলছে প্রদত্ত চিত্রটি কোন ভূমিরূপকে চিহ্নিত করেছে? এটি হবে ক্র্যাক এবং টেল। তারপর সাতের দাগে রয়েছে বিবৃতি, এতে দেখো ঘনীভবন ও অধক্ষেপণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। এটা ঠিক রয়েছে, কারণ বলছে দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়, এটাও ঠিক। তাই সি এর অপশানটি সঠিক হবে, এ এবং আর উভয় সঠিক, আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো, পার্বত্য হিমবাহের তলদেশে যে সকল গভীর ফাটল দেখা যায় সেগুলি কী বলে? ক্রেভাস। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে দুটোর মধ্যে যদি ফাটল হয়, অর্থাৎ হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে যদি ফাটল হতো তখন হতো বাকসুন্ড, আর যেহেতু একটার মধ্যে বলছে তাই এটা হবে ক্রেভাস। আর যদি পার্বত্য অঞ্চল বা পর্বত শৃঙ্গটা যদি তোমার বরফমুক্ত থাকতো তখন তাকে বলে নুনাটাক্স। ঠিক আছে, এরপর দেখো 9 দাগের কোশ্চেনটা রয়েছে, আর্দ্রতার গুণাঙ্ক বলা হয় যে আর্দ্রতাকে, সেটা হবে আপেক্ষিক আর্দ্রতা। তারপর দেখো 10 দাগে রয়েছে, স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির সঠিক ক্রমটি বর্ণনা করো। এটা হবে মহীসোপান, তারপর হবে মহীঢাল, তারপর হবে মহীজাগান, তারপর হবে গভীর সমুদ্রের সমভূমি। তোমাদের কাছে আমার অনুরোধ, সকলে ভিডিওটি দেখবে, ভালো করে শুনবে। আমি সমস্ত কিছু বর্ণনা করে দিচ্ছি, স্ক্রিনশট মেরে শুধু দাগ দিয়ে পড়বে না, তাহলে কিন্তু অনেক কোশ্চেন তোমরা মিস করে যাবে। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো করে শুনে সমস্তগুলো বোঝার চেষ্টা করবে। তারপরে দেখো 11 দাগে রয়েছে, উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের জলে লবণতার পরিমাণ বেশি হওয়ার কারণ হলো, এখানে এতে দিয়ে আছে দেখো কম বৃষ্টিপাত ও উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর উপস্থিতি, এটা। আর বিয়েতে রয়েছে অধিক উষ্ণতা এবং অধিক বাষ্পীভবন, এটাও কিন্তু হবে। তাই দুটোই কিন্তু হবে, অর্থাৎ সি এর অপশানটি সঠিক হবে। দাগে রয়েছে, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হিরে। তারপরে দেখো 13 দাগে রয়েছে, তিমি মাছের প্রধান খাদ্য ক্রিল।
14 দাগে রয়েছে পুষ্টিস্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়, এটি হবে ডি এর অপশানটি, কোনো পুষ্টি স্তরে উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়, এটি হবে মানে সঠিক নয়। অর্থাৎ তোমরা জানো ভালো করে যে যত নিচের দিকে থাকবে তত হচ্ছে পুষ্টি স্তরের পরিমাণ বেশি থাকবে, আর নিচ থেকে যত উপরের দিকে উঠবে ততই পুষ্টি স্তরের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। তারপর দেখো 15 কোশ্চেনটা ছিল, দেখো ব্যাকটেরিয়া, তারপর হবে পতঙ্গের লার্ভা, তারপর ছোট মাছ, তারপর বড় মাছ। এই যে এটা সি এর অপশানটি হবে, এটা হচ্ছে যে বিয়োজক খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ। তারপরে দেখো 16 দাগে রয়েছে জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম 3টি দেশ হলো চীন, ভারত এবং বাংলাদেশ, বি এর অপশানটি হবে। কিন্তু বর্তমানে তোমার ভারত কিন্তু প্রথম হয়ে গিয়েছে, যেহেতু ভারতের আদমশুমারি লাস্ট হয়েছে 2011 সালে, তারপর আর আদমশুমারি হয়নি, তাই আমরা সরকারি কাগজে কলমে কিন্তু বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে প্রথম হচ্ছে চীন, তারপর ভারত, তারপর বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে। কিন্তু বর্তমানে ভারত কিন্তু এগিয়ে গিয়েছে, যেহেতু সমস্ত সরকারি নথিপত্রে এখনও পর্যন্ত লাস্ট জনসংখ্যা গণনা করা হয়েছিল 2011 সালে, তাই আমরা এইটা করব, বি এর অপশানটি বর্তমানে ঠিক। তারপরে দেখো 17 দাগের প্রশ্নটা বিবৃতি ছিল পৃথিবীতে জনসংখ্যা সব দেশের সব অঞ্চলের সমানভাবে বিন্যস্ত নয়, আর তার কারণটা বলছে দেখো ভূপ্রকৃতি, জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক পরিবেশ জনবন্টনে প্রভাব বিস্তার করে। এটা ঠিকই রয়েছে, দেখো এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এর অপশানটি সঠিক হবে। 18 দাগে রয়েছে দেখো জনসংখ্যার ঘনত্বের সূত্রটি হলো জনসংখ্যা ডিভাইডেড বাই এলাকা, অর্থাৎ সি এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো 19 দাগে রয়েছে কোনো অঞ্চল বা দেশের অন্ত ও পরিব্রাজনের বিয়োগফলকে বলে নিট পরিব্রাজন। 20 দাগের কোশ্চেনটা রয়েছে কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন। তারপরে দেখো 21 দাগের কোশ্চেন রয়েছে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে কী আকৃতির বসতি গড়ে ওঠে, এটি হবে এল আকৃতি অথবা টি আকৃতি, মানে এল আকৃতিও হতে পারে আর টি আকৃতিও হতে পারে। যেহেতু এখানে এল আকৃতি রয়েছে তোমরা এল আকৃতিতে দাগ দেবে। এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক রয়েছে নক্ষত্রাকার বসতি হবে চীনের ইয়াংসিকিয়াং অববাহিকা, গোষ্ঠীবদ্ধ বসতি হবে জাপানের কোয়ান্টো সমভূমি, বিক্ষিপ্ত বসতি হবে ইথিওপিয়ার উচ্চভূমি, আর রৈখিক বসতি হবে মিশরের নীল নদের পার বরাবর অঞ্চল, অর্থাৎ সি এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো জাতীয় রাজধানী যতগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই কিন্তু প্রশাসনিক শহর। দেখো প্রত্যেকটা রাজ্যের রাজধানী এবং প্রত্যেকটা দেশের রাজধানী এগুলো কিন্তু সব প্রশাসনিক শহরের উদাহরণ হবে। 24 দাগের প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত যে সমস্যাটি পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দেখো এটা পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলেছে, এটা জীবনযাত্রার উচ্চমান এটা হবে। কারণ দেখো তোমরা সকলেই জানো যে পৌর বসতির যুক্ত অঞ্চলে জীবনযাত্রার মান উচ্চ থাকে, এটা স্বাভাবিক, কিন্তু বাদবাকি এইগুলো কিন্তু পৌর বসতি অঞ্চলে এইগুলো সমস্যাগুলো দেখা যায়, যানজট হয়, বায়ু দূষণ হয়, আর পরিবহন ব্যবস্থাও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। সেই জন্য যুক্ত নয় যেহেতু বলছে, তাই তোমরা করবে জীবনযাত্রার উচ্চমান। তারপর 25 দাগে রয়েছে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন কোন ভৌগোলিক, এটি হবে উলম্যান। এবার 26 দাগে রয়েছে দেখো নিম্নলিখিত যে রাজ্যটি ভারতে অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্ভুক্ত নয় সেটি হবে উড়িষ্যা। তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে যে পশ্চিমবঙ্গের জনঘনত্বটা কত বা ভারতের জনঘনত্ব কত। ভারতের জনঘনত্ব প্রতি বর্গমিটার 382 জন, আর পশ্চিমবঙ্গে যদি বলে পশ্চিমবঙ্গের হবে প্রতি বর্গমিটার 1029। জনঘনত্বের দিক দিয়ে সবচেয়ে বেশি রাজ্য রয়েছে, মানে প্রথম রাজ্য হচ্ছে বিহার, আর জনঘনত্বের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে বা সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এবং পশ্চিমবঙ্গ জনঘনত্বের দিক দিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এটা তোমরা দেখে রাখবে কিন্তু এই কোশ্চেনটা, বা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা লক্ষ্য করা যায় সেটি হবে উত্তরপ্রদেশ, আর জনবিরল রাজ্য হলো সিকিম। এই চারটার মধ্যে কিন্তু একটা কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতেই পারো। তারপর দেখো বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য এগিয়ে রয়েছে, এটি হবে তামিলনাড়ু। তারপর দেখো 28 দাগে রয়েছে ওএনজিসি সদর দপ্তর কোথায় অবস্থিত, এটি হবে দেরাদুন। এরপর দেখো 29 দাগে রয়েছে পাটের উচ্চ ফলনশীল বীজ, এটি হবে শ্যামলী। 2 দাগে রয়েছে সাগরদ্বীপীয় তুলো, এটি হবে দীর্ঘ আঁশযুক্ত কার্পাস। তারপর 3 দাগে রয়েছে কার্পাসের উচ্চ ফলনশীল বীজ, এটি হবে সুজাতা। আর এশীয় তুলো এটি হবে ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাস, অর্থাৎ ডি এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো রয়েছে 30 দাগে কার্পাসের বীজের তুষ থেকে ড্যাশ তৈরি হয়। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই তৈরি হয়, পলিস্টারও তৈরি হবে, টেরিলিনও তৈরি হবে, ন্যাপথাও তৈরি হবে। শুধুমাত্র তৈরি হয় না,
ইথানল অ্যালকোহল। তাই আমার মনে হলো এখানে কোশ্চেনটা হতো যে কার্পাসের বীজের তুষ থেকে কি তৈরি হয় না, তখন হচ্ছে কিন্তু এর অপশানটি। তাই তোমরা ভালো করে দেখে রাখবে কার্পাসের বীজের তুষ থেকে কি কি তৈরি হয়। দেখো পলিস্টারও তৈরি হবে, টেরিলিনও তৈরি হবে, ন্যাপথাও তৈরি হবে, শুধুমাত্র তৈরি হয় না ইথানল অ্যালকোহল। প্রশ্নটি ছিল সবুজ বিপ্লবের জনক হলেন, এটি হবে অপশান সি অর্থাৎ নরম্যান বোরলগ। যদি প্রশ্ন থাকতো যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন তোমরা বলতে এম.এস. স্বামীনাথনকে। এই সবুজ বিপ্লব কোন ফসলের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল, তখন হবে তোমার গম চাষ। গমের পর যদি কিছু হয় তখন হবে ধান। তারপরে দেখো 32 দাগে ছিল কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের সঙ্গে যুক্ত করা হয়েছে, এটি হবে শ্রীনগর থেকে কন্যাকুমারী। তারপর দেখো 33 দাগের কোশ্চেনটা ছিল বর্তমানে অ্যামাজন ফ্লিপকার্টের মাধ্যমে যে বাণিজ্য হয় সেটা হলো ই কমার্স, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি জিনিসপত্র কেনা বেচা হয় তখন তাকে বলা হয় ই কমার্স। এরপর দেখো জিডিপির পুরো নাম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ সি এর অপশানটি সঠিক হবে। এরপর দেখো 35 দাগে রয়েছে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে, ফসল দুটি কি কি, ফসল দুটি হবে কার্পাস এবং চা।